ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ नौशाद सिद्दीकी जिंदाबाद नौशाद सिद्दीकी जिंदाबाद नौशाद सिद्दीकी ভাই আমার বাজে রাত্রে 12:30 যদি আপনারা এখন অপেক্ষা ছিলেন তো না তাই একটু চুপ করুন, দু চারটে কথা বলুন, একটু চুপ করুন, দু চারটে কথা বলুন, ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আগে বলে সবাই বসে না কি এটা বুঝতে হবে, এটা ঠিক শুরু হবে না বলবে। আচ্ছা আপনার পেছনে গাড়ি আছে, বসে আগে তার অসুবিধা হচ্ছে, অনেকটা জায়গা আছে, বসে পড়ুন, বসে পড়ুন, বসে। আজকে ঘটনাপুরে আপনাদের উপস্থিতি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে, এত রাত্রে আপনারা আছেন, দায়িত্ব নিয়ে বলতে পারি যদি একটা রোজ বিরিয়ানির প্যাকেট বাইকে তেল দিয়ে হতো তাও কেউ অপেক্ষা করতো না। উপস্থিত হয়েছি আমাদের ভবিষ্যৎটাকে ঠিক রাখার জন্য, আমাদের দীপশিখাদি শিক্ষা নিয়ে আন্দোলন করে, স্বাস্থ্য নিয়ে আন্দোলন করে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির আন্দোলন করে আমাদেরকে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনে 2 নম্বর বোতাম টিপে বিধানসভায় পাঠাতে হবে, তার শপথের জন্য আমরা উপস্থিত হয়েছি। আচ্ছা আচ্ছা
তো আপনাদের বলবো, এখানে অগণিত মানুষ আছে যাদের সাথে দীর্ঘদিনের পূর্বাচলের সম্পর্ক আছে। আবার অনেক মানুষ আছে নতুন করে নওশাদ সিদ্দিকীর কথা তাদের পছন্দ হয়েছে, সেগুলো শুনতে এসেছে। আবার অনেক মানুষ আছে বামপন্থায় বিশ্বাসী দীপশিখারী পলাশ যারা আছেন তার প্রোগ্রাম এসেছে, তাই না? তো আমি আপনাদের বলবো একটা কথা, যারা বামপন্থায় বিশ্বাসী কাজকে আপনি যারা চিন্তাকে তারা ইতিহাস মেসে তুলনা করে ভেবে এটা স্বাভাবিক। যারা আমাকে ভালোবেসে এখানে এসেছেন বা আমাদেরকে ভালোবেসে এসেছেন তাদেরকে আমি অনুরোধ করবো এটাই যে দমদম উত্তর বিধানসভাতে এখানে আপনারা ইভিএম মেশিনের 2 নম্বর বোতাম টিপে কাস্তাবলিকে তারা চিহ্নকে ভোট দেওয়া মানে বাপের খাম চিহ্নকেই ভোট দিয়ে এখানে হচ্ছে। কারণ আমরা ঐক্যবদ্ধ লড়াই করার জন্য, একসাথে লড়াই করার জন্য আমরা সিট কিছু ভাগাভাগি করে নিয়েছি। ঠিক যেভাবে মধ্যগ্রামের বামপন্থী কমরেডরা সেখানে তারা কাস্তাবলি তারা চিহ্নকে ছেড়ে সব ভোট তারা খামে দিয়ে প্রিয়াঙ্কা বর্মনকে জেতানোর চেষ্টা করছে। তাই আমাদের সবাইকে আমাদের উদ্যোগ নিতে হবে। বিধানসভার বাইরের লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে, নারীর অধিকারের লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে, শিক্ষার লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে, স্কুলের টিচার দরকার এ লড়াইটা বিধানসভায় পৌঁছাতে হবে, হসপিটালে ডক্টর নেই ডক্টর দিতে হবে, এ লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে। আপনার মজুরি কম হয়ে যাচ্ছে, মেহনত বেশি হচ্ছে, মজুরি কম পাচ্ছে, মজুরি বৃদ্ধির লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে। সরকারি কর্মচারীদের পকেট দিয়ে পাওনা ঠিক মতো সরকার দিচ্ছে না, এ লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে। সমকাজে সমবেতনের লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে, প্যারা টিচারদের লড়াই বিধানসভার মধ্যে পৌঁছাতে হবে। এই পৌঁছানোর মাধ্যম আমরা উত্তর থেকে একমাত্র মনে করছি দীপশিখা ধর ছাড়া দ্বিতীয় কেউ নাই। আপনারা যদি মনে করেন আপনার এই লড়াই ফুটপাতের লড়াইটা আইনসভার মধ্যে যান, তাহলে অন্য কোনো সেলিব্রিটি হ্যান্ড ধ্যান দেখে লাভ হবে না, কে মন্ত্রী ছিল আমরা ছিল সব দেখে কিচ্ছু লাভ হবে না। মূল্যবান ভোটটা মাটির সাথে যিনি মিশে থাকেন, মাটির গন্ধ যিনি বোঝেন, শ্রমিকের কথা যিনি ভাবেন, যার কৃষকদের কথা যিনি ভাবেন, তাকে পাঠান। সেটা বামপন্থায় বিশ্বাসী দীপশিখা দিয়ে আমাদের তাকে পাঠান বিধানসভার মধ্যে। আর আমাদের পাশে আপনার আত্মীয় স্বজন আছে খড়দাতে, আপনারা জানেন অনেক আত্মীয় স্বজন খড়দাতে, সেখানে কাছে আপনি জানিয়েছেন দেবজ্যোতি দাস মহাশয় ইভিএম মেশিনের 4 নম্বর আপনাদের আত্মীয় স্বজনকে ওখানে বলে দেবেন যে আপনারা ওখানে 4 নম্বর বোতাম দিয়ে তাদেরকে জিতাবে। আমরা আপনাদের বলবো, আমাদের ইচ্ছে গিয়েছে আম খাওয়ার, আর যদি জাম গাছ লাগায় কিছু লাভ হবে? আম পাবেন না। আপনি চাইছেন দুর্নীতির মতো সমাজ ব্যবস্থা, আপনি চাইছেন আপনার ছেলেটা চাকরিতে বিনা ঘুষে যাতে 15-20 লক্ষ টাকা না ঘুষ দিয়ে চাকরির ব্যবস্থা, আপনি চাইছেন নারী স্বাধীনতা, আপনি চাইছেন নারীর অধিকার, আপনি চাইছেন মেহনত করছেন মেহনতের মজুরি পাচ্ছেন না, সঠিক মেহনতের মজুরি দরকার, আপনি চাইছেন স্কুলে শিক্ষক দরকার, আপনি চাইছেন সরকারি হসপিটালে ডক্টর দরকার। তাহলে আপনাকে কি করতে হবে? সেই রকম লোককে মহিলাকে জিতিয়ে পাঠাতে হবে যে আপনার মাইন্ডের সাথে তার মাইন্ডের ম্যাচ করবে। আমরা কি বলছি আপনাদের, এই ঘরটার মানুষকে, দমদম উত্তরের মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয়? হ্যাঁ, পিজিআরজি করে শুনে যেতে হচ্ছে। দক্ষিণ উত্তর 24 পরগনা জেলার মানুষকে পিজিআরজি করে যেতে হচ্ছে। আর দীপশিখারিয়া কি বলছে? মানে উনি হচ্ছে ডক্টর দীপশিখা ভবন। ভাবতে হবে আমাদেরকে, ভাবতে হবে ডক্টর দীপশিখা ভবন মমতা ব্যানার্জির মতো ইউনিভার্সিটি, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি। মানে পৃথিবীতে দুটো অনেক অবিশ্বাস্য আছে, আমার মনে হয় দুটো যে ভয়ঙ্কর অবিশ্বাস্য, একটা হচ্ছে মোদীজি চা বিক্রি করতেন, চাটা খেতেন, এইরকম কোন খদ্দের খুঁজে পাওয়া যায় না। আরেকটা হচ্ছে আমাদের ভাগ্য, আমাদের রাজ্যের মাননীয় ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু তার সহপাঠী বা তার মেন্টরকে ছিলেন এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। সেই রকম ব্যাপার নয়, আমাদের দীপশিখারি ওরকম কোনো আর বলবো কি করেছে সেরকম ব্যাপারে আজকে ডিগ্রি যে কোনো সময় চাইলে দেখতে পারে, ইন্টারনেটে সার্চ করলে এখন আপডেটেড সময় পেয়ে যেতে পারে।
ডক্টর দীপশিতা ধরকে যদি বিধানসভার মধ্যে পাঠান, লাভটা কি হবে? আপনার বেশ সওয়ালটা করতে পারবে, আপনার অধিকারের কথা বলতে পারবে, নতুন নতুন বুদ্ধি মাথায় আসবে, সেটা জনগণের অ্যাপ্লাইয়ের কথা বলতে পারবে। একটা উদাহরণ দিচ্ছি, নিজেকে বলাই করছি না, সংযুক্ত মোর্চার বিধায়ক, আজকেও নিজেকে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, আমার সিঙ্গলটা খাম, কিন্তু একসাথে লড়াই করেছিলাম, আমরা একটা সিট পেয়েছি, সেটা বড় কথা নয়, কিন্তু আজও পর্যন্ত একসাথেই আছে। এই আদর্শ নিয়ে আমি চলতে চাই। দেখ, আপনাকে বলি, একটা উদাহরণ দিচ্ছি। আপনার এখান থেকে দমদমের মানুষকে যদি রেফার করে কলকাতার পিজিতে যেতে আর্য করা যেতে হয়, প্রথম কথা হচ্ছে কেন উত্তর 24 পরগনার মানুষ কলকাতার পিজিতে যাবে, আর্য করা যাবে? আমরা বলছি, দীপশিতাদিরা বলছে কি যে উত্তর 24 পরগনার মানুষকে উত্তর 24 পরগনা দিয়ে পিজি আর্য করার মতো হসপিটাল আমরা তৈরি করবো। তার জন্য কি সুযোগ দিতে হবে? তো না, সুযোগ দিতে হবে কি করে? সুযোগ দেন, আমরা তৈরি করবো। যদি তৈরি করতে পারি, 5 বছর ভোট ফেলতে দেবে, ভোট চাইতে আসবো না, কিন্তু সুযোগটা নিতে করবো কি করে? কেমন আমরা প্রস্তাব রাখবে মানুষের জন্য, কেমন প্রস্তাব রাখবে? আমি দুটো শুধু উদাহরণ দেবো আপনাদেরকে। প্রথম প্রস্তাব হচ্ছে, আমি প্রস্তাব রেখেছিলাম সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে, ভাঙড়ের বিধায়ক হিসাবে, যে এই যে রোগীদেরকে যে রেফার করে, আপনারা বলুন এই রোগীকে রেফার করছে আর্জি করে, সেখানে সহজে বেডটা পান গিয়ে সেখানে গিয়ে পাওয়া যায় না, 20,000 30,000 টাকা ঘুষ মারতে হয়, তারপরে বসে গেছে দাদার বয়স হয়ে গেছে। কিন্তু আমাদের খাওয়া দাওয়া প্রার্থী দেবজিৎ দাস মহাশয় উঠে এসেছিলেন 4 নম্বর ভোটার থেকে। তো আপনাদের বলছি যে কিভাবে রেফার করে সমস্যায় গিয়ে বেড পান না, হ্যান না, তাহলে 30-40,000 টাকা বেড কিনতে হয়। আমি এই সমস্যা সমাধানের জন্য প্রস্তাব রেখেছিলাম। প্রস্তাব রেখেছিল যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড খড়দার ব্লক হসপিটাল থেকে শুরু করে কলকাতার এসকে হসপিটাল পর্যন্ত ডিজিটাল ডিসপ্লে বোর্ড, কত বেডের আইসিইউ, আইডিইউ, এলডিইউ, মেল ফিমেল ওয়ার্ড যা আছে, ডিজিটাল ডিসপ্লে বোর্ড। আমি আপনাদের বলি, আপনারা এখান থেকে ট্রেন কোথা থেকে ধরেন? বিরাটিবা বেলঘরিয়া থেকে ট্রেন ধরলে কোথায় গেলে? শিয়ালদা। কাজটা মিশিয়ে শিয়ালদা স্টেশনে এসে অপেক্ষা করে হয় অ্যানাউন্সমেন্টে, নাহলে ডিজিটাল বোর্ডের দিকে, তাই তো? যে কত নম্বরে আপনার প্ল্যাটফর্মে গাড়িটা দিয়েছে, আপনি কি উঠে যান, তাই সিম্পলি একদম। তো আমি প্রস্তাব রাজ্য সরকারকে দিয়েছিলাম যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড করে দেওয়া, কার্যকরের সামনে, পিজি হসপিটালের সামনে, আইসিইউ, আইএইচইউ, এসডিইউ, যত ধরনের মেল ফিমেল যা ওয়ার্ড আছে, ডিজিটাল ডিসপ্লে বোর্ড করে দেন। কতটা খালি আছে, কতটা ভর্তি আছে, এখানে সব লেখা থাকবে। একজন খর্দা বা দমদমের মানুষ পিজি হসপিটালে যাচ্ছে, সিট নাই, কিন্তু 30,000 টাকা দিয়ে সিট পেয়ে যাচ্ছে। সে যদি ডিসপ্লে বোর্ডে দেখতে পায় যে 100টা আইসিইউ বেড আছে, 90টা পুরো রয়েছে, 10টা খালি আছে, তখন সে কি বলবে? তাহলে তো আমার 10টা খালি আছে, আমি প্রথমে এসেছি, আমার ব্যবস্থা করো, দিতে বাধ্য হবে কি হবে না? এই চিন্তা ভাবনা বামপন্থী আইসিএফরা নিয়ে আসতে চাইছে। আপনি আমাদেরকে বুঝিয়ে চিন্তা এই প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবটা কার জন্য? নওশাদ সিদ্দিকীর জন্য। আমার মোটামুটি যে আছে বেসরকারি চালিয়ে নিতে পারবো, কিন্তু এখানে জমি জায়গা বিক্রি করতে হবে, তারপরে বেসরকারি ট্রিটমেন্ট করতে পারবে। কিন্তু সেটা তো নয়, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ পরিষেবা দিতে হবে, এটা ফান্ডামেন্টাল রাইটস। কিন্তু সেটা এক্সারসাইজ করছে সরকার। এই একটা প্রস্তাব দিয়েছি। আর এই ধরনের প্রস্তাব দীপশিতাদিকে পাঠালে বিধানসভার মধ্যে ক্রিয়েটিভ প্রস্তাব আসবে, যেগুলো মানুষের জন্য, সমাজের জন্য, কৃষকের জন্য, ছাত্র যুবদের জন্য হবে। আরেকটা প্রস্তাব কি রেখেছিলাম যে জাপান, জার্মানি, আমেরিকা, ফ্রান্স, পৃথিবীর প্রথম রাষ্ট্র যাদেরকে বলি আমরা, প্রথম বিশ্ব, তাদের আপডেটেড আছে, সব থেকে এগিয়ে আছে বিশ্বে, তাদের বাচ্চাদের ক্লাস 1 থেকে তথা প্রাইমারি সেকশন থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক আছে। আর আমাদের ছেলে মেয়েরা যারা সরকারি স্কুলে পড়ে, ক্লাস 5 পর্যন্ত তারা কম্পিউটার এডুকেশন পায় না, কিন্তু যারা বেসরকারি স্কুলে পড়ে তারা কিছু কিছু করে কম্পিউটার এডুকেশন পায়। আমরা আর্থিকভাবে দুর্বল, আমাদের মাস গেলে 10,000 টাকা ইনকাম করতে গেলে জিপ বেরিয়ে যায়। ফলে আমার বাড়ির 2টো সন্তান আছে, তাদেরকে 6,000 টাকা দিয়ে মাসে পড়ানোর মতো সামর্থ্য নয়। প্রাইভেট স্কুলে দিতে পারি না, সরকারি স্কুলে দিই, আর তারা কম্পিউটার এডুকেশন পায় না। অন্যদের ছেলেরা, বিত্তশালীদের ছেলেরা এগিয়ে যাচ্ছে, গরিবদের ছেলেরা পিছিয়ে যাচ্ছে। আমি সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছিলাম যে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের সাথে, কৃষকের ছেলে মেয়েদের সাথে, শ্রমজীবী মানুষের ছেলে মেয়েদের সাথে, দিন আনে দিন খাওয়া মানুষের ছেলে মেয়েদের
সাথে আমাদের উচিত হবে পশ্চিমবাংলায় প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হোক। এই প্রস্তাবটা দিয়েছিলাম, কিন্তু অবাধ্য সরকার ও চুরি করতে গেছে। চুরি করবে কি করে? বাচ্চাদের কম্পিউটার দিয়ে কম্পিউটার চুরি করে নেবে কিংবা তাদের আসত। আমি এগুলো বলার উদাহরণটা দিবার একটু মানে হচ্ছে ভাই যে আজকে দীপশিতাদের মতো মানুষদেরকে মীনাক্ষীর মতো এদেরকে প্রিয়াঙ্কা বর্মন থেকে বিশ্বজিৎ মাইতির মতো এই ধ্রুব দাদা আছে ধ্রুবদীদি দাসদারের মতো ইয়ার ছেলে মেয়েদেরকে পাঠালে কি হবে? কম্পিটিশন হবে, কম্পিটিশন হবে। নওশাদ এই টপিকের উপরে বলেছে চলে পরের দিনে সময় এসে দীপশিতাদি আরো ভালো করে নওশাদের থেকে আমি ভালো বলবো। এই কম্পিটিশন হবে, যত ভালো তথ্য পরিবেশন হবে ওখান থেকে একটা জিনিস উঠে আসবে, মানুষের স্বার্থে কাজে লাগবে। এর পরিবর্তে কাকে পাঠাচ্ছেন? যে কাঠমান্ডুতে উস্তাদ তাকে পাঠাচ্ছেন। সে মানুষের কথা ভাববে কেন? সে মানুষের কথা ভাববে না, সে ভাববে কোথায়? এই দমদম এলাকার বেসরকারি প্রাইভেট হসপিটালের মালিকগুলোর সাথে মাসে মাসে একবার করে বলছিলাম মাসে টাকার পকেটে ঢুকিয়ে দেবো। আমাদেরকে দীপশিতাদিকে পাঠান হসপিটাল, সরকারি হসপিটাল, হসপিটালের মতো পরিষেবা দেওয়ার ব্যবস্থার জন্য লড়াই করবে মাঠে ময়দানে। ওরা কেন করবে না? খোঁজ নিয়ে দেখুন, খুব ভাগ্য ভালো হলে ডক্টর পাবে, ডক্টর থাকলে নার্স নাই, নার্স থাকলে ঔষধ নাই, ঔষধ থাকলে বেড নাই। আবার কি আপনার এক্সরে করতে হবে, ভাগ্য ভালো থাকে এক্সরে মেশিনটা ভালো থাকবে, না খারাপ করে রেখে দেয়। এক্সরে মেশিন থাকে টেকনিশিয়ান না, টেকনিশিয়ান থাকলে প্লেট না রিপোর্ট করার, প্লেট থাকলে রিপোর্ট করার কাগজ না। আমি বাস্তব কথা বলছি, এ কথা মমতা ব্যানার্জিকে আমি বসিয়ে বলছি বিধানসভার মধ্যে। ভাববেন না একা কেন, শুধু এক নওশাদ সিদ্দিকীর উপরে এত রাগ কেন? দোষটা হচ্ছে আমার এটাই, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বলছিল মুসলমানদের কথা বলে ডিস্টার্ব করতে না, কিন্তু আমি তো সহ্য করতে পারি না। আমার সামনে একজন গরিব হিন্দুর উপর অত্যাচার হবে, সে চিকিৎসা পরিষেবা নিতে পারবে না, ইসলামের শিক্ষা ওরা দেয়নি, করে চুপ করে থাকে। আমার সামনে আমার আদিবাসী বলবে, আদিবাসী অধিকার কেড়ে নেবে, নওশাদ সিদ্দিক চুপ থাকতে পারে না, আর প্রতিবাদ করি ওই জন্য আটকা। তো এখন আটকানোর জন্য মোদী মমতা এক হয়ে গেছে। ভাঙড়ে বিজেপির প্রার্থী আর তৃণমূলের প্রার্থী গোপনে মিটিং করছে আমাকে হারাবার জন্য, কিন্তু ভাঙড়ের মানুষ এড়িয়ে হয়েছে মোদী মমতাকে হারাবে বলে। আমার বলার বক্তব্য আপনাদের এখানে যে আমরা কাকে পাঠাবো। একজন বিধায়ক মানে আমি আমারে ধরি সেটা আলাদা জিনিস ভাই, বিধায়কের পাওয়ার কি আছে না আছে সেটা একটা পার। আর আমার 5 বছর এই বিধানসভার মানুষের 5 বছর প্রতিনিধি, তিনি অভিভাবিকা অভিভাবক, তিনি আমার কণ্ঠ। তাহলে 10.5 কোটি মানুষ বিধানসভার মধ্যে গিয়ে তার প্রস্তাব রাখতে পারে? 294 জন যাবে, 294 জন দিয়ে আইন তৈরি করবে। আপনাদের বলবো, আপনারা যদি আগামী 5 বছর আপনার সুখে দুঃখে আপনার পাশে কাউকে পেতে চান, সে এসআইআর, ওবিসি, ওয়াকফ, যে কোনো বিষয়ে একজন বিধায়কের যা ভূমিকা হওয়া দরকার, চলে যান ভাঙড়ে, ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করুন। এসআইআর আতঙ্কে যখন ওরা ভুগছিল, আমি নিজের দায়িত্ব নিয়ে ফর্ম ফিল আপ করা শুরু থেকে কিছু মানুষের নাম ডিলিট করেছে, তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে নাম তোলার জন্য প্রতিটা অঞ্চলে উকিল পাঠিয়ে আইনি পরিষেবা দিয়ে যাচ্ছি। আগামী দিনে দেব। একজন বিধায়কের যেটা কাজ, সামনের সারিতে দাঁড়িয়ে মুক্তিতে লড়াই করা। তাই আপনাদের বলবো, এই দমদম উত্তরের মানুষদেরকে আপনার ভোট যদি দীপশিতাদির পক্ষে আসে, তথা আমাদের জোটের পক্ষে আসে, দীপশিতাদিকে ভোটে জেতান। আমি আপনাদের একটা জিনিস কথা দিয়ে যেতে পারি, শিক্ষাটা বিকিয়ে যাবে না, বিক্রি হবে না। আপনাদের ভোটকে দিয়ে বেইমানি করবে না। আমি যে বছর যেভাবে 5 বছর ধরে শিক্ষার সোজা রেখে 17টা মামলা খেয়ে 42 দিন জেল খেটে আমাকে সরকার নত করতে পারেনি, দীপশিতাদিকে বলে দিচ্ছি, আপনার ভোটকে বিক্রি করবে না, আপনার ভোটকে নষ্ট করবে না, আপনার হয়ে লড়াই করবে, আপনার হয়ে মাথা তুলে লড়াই করবে, সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করবে। আমি বেলগুড়ি এক্সপ্রেসওয়ে 2 সাইড আছে, বোথ সাইড, মাঝে মধ্যে একটু চা খাই। আমি স্টার হোটেলেও খেতে পছন্দ করি, ফুটপাতেও আমি খাই। আমার সিকিউরিটিদেরকে নিয়ে আমি ফুটপাতেও খাই, স্টার হোটেলে একসাথে বসেই খাই। এটা আমার খারাপ অভ্যাস বলতে পারে, ভালো অভ্যাস বলতে পারে। তো কয়েকদিন খুব একজন চায়ের দোকানদার খুব মনোক্ষুণ্ণ, মানে তার মুখটা খারাপ। আমার দাদা কি ব্যাপার, মুখ খারাপ কেন? ওই তুলে দেবে, উচ্ছেদ করে দেবে, হ্যান করে দেবে, প্যান করে দেবে, এই গল্প শোনাচ্ছে। ভোট ভিডিও আমি ওকে এতটুকু আশ্বস্ত করেছি যে তোমাদের দাঁড়িয়েছে কে, জিজ্ঞাসা করা দাঁড়িয়েছে কে, অনেকজনের নাম বললো,
আমি তারপরে দীপশিরাজির নাম বললো, মুন্সিপিয়াল থেকে দাঁড়িয়েছে। আমি ওদেরকে কথা বলেছি যে ওই ভদ্র মহিলাকে তোমরা ভোটে যেতাম, ওদের লড়াইটাই হচ্ছে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তার বিজেপিকে ইনশিওর করা। তো চায়ের দোকানে 8-10 জন ছিল, তাদেরকে বলেছে যে ওকে তোমরা জেতাও, ও পুলিশ এসে আসে যদি ডিস্টার্ব কেউ করে, কেউ আসুক না আসুক, তোমার বিদায়ীকে তোমার সামনে এসে দাঁড়াবে তোমার উচ্ছেদকে আটকানোর জন্য। কাজ দেওয়ার দায়িত্ব, খাবারের দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হয়েছে, আমরা আজকে খেতে খাচ্ছি, তারপরে ডিস্টার্ব হচ্ছে। আরে বিঘে বিঘে জমি, সরকারি খাস জমিগুলো লুটে বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে ডিস্টার্ব না। বেচারি একটু ঘুমটি করে কাউকে ডিস্টার্ব করছে না, ও চা বিক্রি করে তার সংসারটা চালাচ্ছে, চুরি ডাকাতি কিছু করছে না, সেখানে ডিস্টার্ব হচ্ছে। এগুলো মেনে নেওয়া যায় না। এগুলো আটকাতে গেলে তো জনপ্রতিনিধি লাগবে, সামনে সাইডে এসে দাঁড়িয়ে লড়াই করবে। সেই লড়াই করার মতো এই উত্তর দম দেবে। আমরা মনে করছি, আমরা সামনে সমর্থন করছি, বাবারা বেছে নিয়েছে, সিপিআইএম বেছে নিয়েছে, দীপশিখা ধরে পড়বে এই লড়াই করে, এই সরকার করে এটা জয় করতে। বন্ধুরা, আমরা ভুলে যাচ্ছি না যে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আন্দোলন যখন করতে গেছিলাম, কি বলেছিল আমাদেরকে? দিল্লিকে বলেছিল দিল্লি যাওয়ার কথা, জোড়াফুল আর কাস্তাবি যারা ছিল কি করেছিল জানেন আপনারা? মোহাম্মদ সেলিম সাহেব মামলা করেছিল, নওশাদ সিদ্দিকী মামলা করেছিল। এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছে একটু বলে দিন, বাপ দাদুর কবরটা এখন অক্ষত আছে তো? জিয়ারত করতে বা দেখতে পাচ্ছ তো অবস্থা? মনে রাখবেন নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষ মামলা করেছে বলে এখনো রক্ষা আছে। তোমার এখানে অর্থমন্ত্রী কেউ মামলা করেনি, করেছিল মামলা, সেই জন্য এখনো সুরক্ষিত আছে। আগামী দিন সুরক্ষিত রাখা যদি ভাবতে চান, বিধানসভায় আপনার প্রতিনিধি পাঠাতে হবে। আপনার কবরস্থান মন্দির মসজিদের দিকে তাকালে আগে প্রতিনিধি সামনের দিকে আসবে, বুক চিতিয়ে লড়াই করবে। দিল্লিতে যখন উচ্ছেদ হচ্ছিল, বিদ্যাকার আপনার মহাশয়া তিনি বুলডোজারের সামনে সে যেমন দাঁড়িয়ে গিয়েছিল, আমাদের দীপশিখা দিয়ে আপনার সাথে অন্যায় হলে অন্যায়ের সামনে গিয়ে বুক চিততে হবে। ভাবতে হবে, আমাকে ভোট দেওয়া হবে না, গল্প শোনাবে। ভোট কেটে যাবে, বিজেপি আসবে। বাংলার মানুষকে গল্প শুনিয়েছিল, বাংলার মানুষ 1 লক্ষ 9,000 ভোট দিয়েছিল, বিজেপি তৃণমূলকে ভোটে শুনবে। তো আপনারা একটা ভোট দিয়ে জিতবে না, ভোট দিয়ে জিততে পারবেন না। আর বিজেপিকে আটকানোর জন্য কি তৃণমূল আছে? এই তৃণমূলকে দিয়ে বিজেপি আটকাতে পারবে মনে হয়? আমি একটু বলি, তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না। যদি বিজেপিকে আটকাতে চান 2011 আগে চলে আসুন। 2011 সালের আগে তৃণমূল ক্ষমতায় ছিল না, বিজেপি ছিল না। 2011 সালের পর তৃণমূল ক্ষমতায় আসলো, বিজেপি আসলো। আমরা 2011 সালের আগে ফিরে যাই, বাংলাদেশ সরকার আইসিএফ যুক্ত হচ্ছে তার সাথে। 2026 সরকার তৈরি করে বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এখানে বসে আছেন ঘাস জন্মেছে তো, ঘাস আছে কেন? পানি এসে বলে, পানি না থাকে ঘাস জন্মাতো। পানি আসছে, পশ্চিম বাংলায় বিজেপি জন্ম হতো না যদি সাপ্লাই লাইন, পানি আসা লাইনটা তৃণমূল না দিত। যদি এই ঘাস হওয়ার পরে মরুচালের উৎপাদ হচ্ছে, আপনি বললেন ঘিরে রাখবো বেড়া দিয়ে, ও বেড়া যাবে, বেড়াই যদি ঘাস খেয়ে আপনি যাবেন কোথায়? বেড়াতে ঘাস খাচ্ছে। আপনি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে চাইছে, ওই তৃণমূলকে বিজেপিকে টেনে নিয়ে আসছে। তাই 2011 আগে আসতে হবে, তৃণমূলকে এখানে হারালে বিজেপি অপ্রাসঙ্গিক হবে। আর যারা মনে করছে তৃণমূলের নোংরামি, হিংসা, হ্যান ত্যান, চুরি ডাকাতি, আমাদের তৃণমূলকে খুন থেকে শুরু করে এইসব অন্যায়ের বিরুদ্ধে জব্দ করার জন্য, তৃণমূলকে জব্দ করার জন্য পদ্মফুল তথা বড় ফুলে হাতেও কিছু না হবে। মার খাওয়ে পিঠের চামড়া তোলা ছাড়া কিচ্ছু হবে। বিজেপি কর্মীদের মেরে পিঠে চামড়া তুলে দিচ্ছে, আর শুভেন্দু বাবুর মমতা ব্যানার্জি বিধানসভায় বসে সিলিন্ডার চা খাচ্ছে। বিজেপিকে দিয়ে তৃণমূলকে জব্দ করা যাবে না। ক্ষমতায় নাই বামপন্থীরা। সম্মানীয় একভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার বলেছিল, মারব কম দরকার বেশি, প্রতিনিয়ত আইনের চাবুক চালাচ্ছে, তৃণমূল জব্দ হয়ে যাচ্ছে। এখন আইনের চাবুক চালাচ্ছে, আপনাদের বলবাই বিকাশ স্যারের নেতৃত্বে আইন সভার চাবুক চালানোর দায়িত্ব দিন। তৃণমূল এতদিন ধরে কয়েকজনকে হারামের টাকা নিয়েছে, তদন্ত কমিশন বসিয়ে সব উদ্ধার করে আবার রাজ্যের কোষাগারে দিয়ে ওটা দিয়ে আবার জনগণের উন্নয়ন করবে। দায়িত্ব আপনাদের দিতে হবে তো।
যতই চিৎকার করি না কেন, যদি আপনি না ভোট দেন কিচ্ছু করার নেই। আর্টিকেল 326 আপনার রাইট ভোট দেন, সঠিক জায়গায় এক্সারসাইজ করুন। আর নাহলে কি হবে বলুন তো, এই যা সারা রাত ধরে বক্তব্য সারা রাত রামায়ণ করে সীতারামের মাসি এই না হয়ে যায়। এরা প্রচারিত প্রবাদ আছে না, এটা দিয়ে আমি কেন ধর্মের মানুষকে কিন্তু আঘাত দিতে চাইলাম না। আমি কোনো ধর্মের মানুষকে আঘাত দিতে চাই না, প্রচারিত প্রবাদ আছে, ওটা করে তো আমার হবে না। আমাদের ভাবতে হবে আমার পাশে কে থাকে, আমার বন্ধুটাকে চিনতে হবে। ভাই সমস্যা হয়ে গেছে, নকল মালের একটা লেখা আছে, নকলের যে সন্তান, আমি আপনি নকল মালের পিছনে হচ্ছি। এই নকল মালের নকল মালের সাথে মানে এই আসল, কিন্তু আমার মালটা যে নকল বুঝতে পারছেন না। তৃণমূল মাঝে বিজেপি কাটতে আমাদের লড়াইটা আমাদেরকে আটকাতে হবে আরএসএস কে। আরএসএস কে আটকালে তৃণমূল আটকাবে, বিজেপি আটকাবে। আর আরএসএস হচ্ছে গোডাউন, তৃণমূল বিজেপি হচ্ছে শোনো। তো শোনো বন্ধ করে লাভ কিচ্ছু হবে না, বন্ধ করতে হবে গোডাউন। এটা তো মাথায় রাখবেন। আর প্রকাশ্যে শত্রু আর গোপন শত্রুর মধ্যে অনেক তফাৎ। প্রকাশ্যে শত্রু ভাইয়ের হাত থেকে আমি সামনে থাকবো, আর গোপন শত্রু হাত পা বেঁধে আমাকে, বুঝতে পারছেন কি করবে, ও হাত পা খুলে লড়াই করতে হবে ওর সাথে, হাত পা বেঁধে লড়াই করবো না, তোমার কোনো জায়গা থাকবে না। তাই অনুরোধ করছি, মমতা ব্যানার্জি অনেক গল্প শুনিয়েছি, অনেক কিছু বলেছেন, আমার নতুন নিদান দিয়েছে আপনাদেরকে, নিদান দেয়নি আপনাদেরকে, জাস্ট অনুরোধ করেছে 26-এর পরে আপনি দিয়ে নিয়ে আসলে আপনাকে এগুলো নিদান দেবে, অর্ডার দেবে। এখন অনুরোধ, এখন রিকোয়েস্ট করেছে, এবারে হলে যাবেন, এখন ভোটটা দিয়ে যাবেন, বুঝতে পারছেন? এরপরে জিতে আনো 2026-এ বললে 3 হপ্তাহ নামাজ পড়ো, 2 হপ্তাহ নামাজ ছুটি, বুঝতে পারছেন কি ভয়ঙ্কর। আর মজা নিচ্ছে কেমন, ওই একজন আছে ডক্টর নির্মল মাঝিনা কিনা, সারদা মায়ের সাথে তুলনা করে দিচ্ছে, সারদা চোরকে সারদা মায়ের সাথে তুলনা করে দিচ্ছে। সারদা মা হিন্দু সমাজের একটা ধর্মীয় আবেগ, সে সমাজ ধর্ম সংস্কারের সাথে দিলে কিন্তু সমাজ সংস্কার, তার সাথে কার, আমি বলছি সারদা চোর, এটা কে বলেছে? বেলেঘাটে যিনি তৃণমূলের প্রার্থী বলেছে যে সারদার বেনিফিট সব ওইখানে আছে, আমি বলিনি ভাই। যার বিরুদ্ধে আমাদের বামেদের পক্ষ থেকে পারমিতার ভাই লড়াই করছে, ব্যাপকভাবে পরাজিত করে জবাব দেবে এবং আমাদের কাছ থেকে আপনি তারা চিহ্ন বেলেঘাটা সুমতি সম্পূর্ণ মানুষের কাছে ভোটে জিতিয়ে নিয়ে যাবে। আমি আপনাদের অনুরোধ করতে চাই যে একটু বন্ধু চেনার চেষ্টা করেন। একবার ভোটে গিয়ে কালো একটা শাড়ি জড়িয়ে হইহই করে ফেললে ভাববেন না আপনাকে এসআইআর থেকে উদ্ধার করেছেন। এসআইআর এর যতটুকু আশার আলো দেখতে পাচ্ছেন, মোস্তালিবানুর মামলা, নওশাদ সিদ্দিকীর মতো কিছু মানুষের মামলার জন্য হয়েছে, বরঞ্চ ভেটে ভর করেছে মমতা ব্যানার্জি ওই দিনকে সুপ্রিম কোর্টে গিয়ে হুলিং করার জন্য, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর তুমি কি করেছিস? এবার শেষ করে দিন, এই কথা ভাবি যাবে কিছু। গুরুত্বপূর্ণ বিষয় শোনেন, আপনার ঠান্ডা মাথায় শুনবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে আমি বললাম, স্যার আমার অমুক তারিখে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা আছে, আপনাকে অ্যাপিয়ার হতে হবে। বিকাশ স্যারের যেদিনকে বলেছি ওই দিনকে নির্বাচনী কার্যক্রম ছিল, আমাকে বলে হ্যাঁ আপনার জন্য জানাতে হবে, আমি বললাম হ্যাঁ স্যার জানাতে হবে। এতটাই আমার ওনাকে রেসপেক্ট করি, উনি আমাকে স্নেহ করেন, এইভাবে বলে আমি বলে নিই স্যার আপনাকে জানাতে হবে, যেতে হবে। বিকাশ স্যার নিজে যদি প্রচার করতো হয়তো 1000 খানেক ভোট নিয়ে এক্সট্রা আবার জোগাড় করতে পারতেন, কিন্তু বিকাশ স্যারের কাছে 1000 খানেক ভোটটা বড় কথা নয়। বিকাশ স্যারের কাছে যে পশ্চিমবাংলার নাগরিকের ভোটাধিকার 27 লক্ষ মানুষের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসাটা বড়। তাই তিনি তার নির্বাচনী কার্যক্রম ছেড়ে দিয়ে তিনি ছুটে গেলেন কোথায়? সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী করা এসআইআর মামলাতে তিনি অ্যাপিয়ার হলেন, তিনি লড়াই করছেন আইনি লড়াই। এই হচ্ছে বামপন্থীদের আদর্শ, এই হচ্ছে আইএসএফ এর লড়াই। তাই আপনাদের বলবো আগামী দিনে যদি আপনার সামনে আপনার বিপদে আপদে আপনার পাশে কাউকে পেতে চান জনপ্রতিনিধি হিসাবে, থেকে ভাঙর যেভাবে 5 বছর ধরে তার জনপ্রতিনিধিকে
করার জন্য। এই স্বাধীনতাটুকু তাদের কাছে আছে, নির্দ্বিধায় তারা ফোন করে যে কাকু এভাবে ফোন করছে, কাকু কোথায় আছো, কেন কে বলছো, ভালো থেকে বলছো, কি দরকার বলো, বলে আমার স্কলারশিপে একটু সই করতে হবে, তোমার নাম্বারটা জোগাড় করছি। এই যে স্বাধীনতা, এই যে বিধায়কের সাথে ভোটারের সম্পর্ক, যদি আপনারা 5 বছর ধরে পেতে চান এই পরিষেবা, তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেবেন না। আগামী 29শে এপ্রিল ইভিএম মেশিনের 2 নম্বর বোতাম টিপবেন, কাস্তে আপনি তারা চিহ্নে ভোট দেবেন, ডক্টর দীপশিতা ধরকে জিতে বিধানসভার মধ্যে পাঠাবেন। এই পরিষেবা আপনারা পাবেন। যেভাবে ভোট প্রচারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমরা করছি, আমি কথা দিয়ে যাচ্ছি, পরিষেবা 5 বছর এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা পাবেন। বিধায়কের অফিসে আপনাকে যেতে লাগবে না, বিধায়ক আপনার বাড়ির ধারে এসে যাবে, এ কথা বলে যাচ্ছে। কি দিদি, হ্যাঁ এভাবে তো এসআইআর 12টা রাজ্যে, এসআইআর 12টা রাজ্যে একসাথে হচ্ছে। কোন রাজ্যে শুনেছেন আন্ডার অ্যাডজুডিকেশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং র্যান্ডম ডিলিট কোন রাজ্যে হয়নি? পশ্চিমবাংলা হচ্ছে কেন? সে জ্যোতিবাবুর কথা একটা বলতে হচ্ছে। জ্যোতিবাবু বলেছিল কি আছে, সরকার না চাইলে দাঙ্গা হয় না, সরকার না চাইলে ভোটার লিস্টের নামও ডিলিট হয় না। ডিলিট হয়েছে, না চাইলে ডিলিট হতো না। সমস্যা সেখানে না। আবার বাংলা একটা দিয়াহে লেখা আছে, এসআইআর এর হাত থেকে বাঁচতে টিএমসি কে ভোট দিন। আমাদের বাংলায় আছে লেখা, বুঝতে পারছেন? প্রশ্ন করতে হবে টিএমসি কে, যে এখনো বিদায়ী মুখ্যমন্ত্রীর নাম কি? বিদায়ী মুখ্যমন্ত্রীর নাম নিশ্চিত ভাবে ডক্টর দীপশিতা ধর নয়, মীনাক্ষী মুখার্জি নয়, বা বিকাশরঞ্জন ভট্টাচার্য নয়, ধ্রুবজ্যোতি দাস নয়। এখন বিদায়ী মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি মহাশয়া। অর্থাৎ মমতা ব্যানার্জি আমার এসআইআর হয়ে 17 লক্ষ নাম, 27 লক্ষ নাম কেন বাদ পড়লো? আগে তো মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। আমি পশ্চিমবাংলার বিধায়ক, পশ্চিমবাংলা আমরা যদি সরকারে আসি, আমাদের মুখ্যমন্ত্রী তৈরি হবে নিশ্চিত হবে। তো পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষের অভিভাবিকা ভালো হলেও যেমন ক্রেডিটটা মুখ্যমন্ত্রীর কাছে যাবে, কিছু ভুল হলেও মুখ্যমন্ত্রী সামলাতে হবে। 27 লক্ষ মানুষের নাম কাটা গেল, উনি মাইকে ধরে কি বলছে, আমার কেন্দ্রে 40,000 নাম বাদ গেছে, আমার হয়ে গেছে। এটা পাড়ার রকে বসে আড্ডা মারা একটা ছেলের কথা। মুখ্যমন্ত্রী ভাষা হতে পারে না। মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম এর আগে ভোট, আগে ভোটার তারপরে ভোট। আমি ব্যবহার করেছিলাম যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সব থেকে বেশি এমপি এমএলএ আমাদের রাজ্যে বেশি, তো আপনি ভোট বয়কটের ডাক দিন। কেউ আপনার সাথে দাঁড়ান না যারা, নওশাদ সিদ্দিকী আইএসএফ পার্টি মানুষের সাথে আপনার কাছে দাঁড়াবে, ভোট বয়কটের ডাক দিয়েছে। উল্টে কি ভয় দেখাচ্ছে, হজে যেও না, ভোটটা তাহলে ওনাকে দিয়ে যাও। ওনা দিয়েছে শুধু ভোট ছাড়া অন্য কিছু নয়, ক্ষমতার মসনদে দিয়ে যাবে। আর আমরা বলছি আমরা এইগুলো করতে পারি। আজকে 1,500 টাকা বেকার ভাতা দিচ্ছে মাসে। আপনার আমার বাড়ির 1 কোটি ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করেছে, 10,000 মনে দেয়নি, পার ডে 50 টাকা করে পাচ্ছে। বিয়ে শাদী করবে না, ছেলে বলে ইচ্ছা নেই, পরিবার পরিকল্পনা নাই, সব তো মাটিতে মিশে যাবে। তা আমরা কি বলছি, দীপশিতা দিদা কি বলছে, ধ্রুবজ্যোতিরা কি বলছে, 1,500 টাকা মাসে নয়, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা করে দেবো। আর সাথে কি বলছে, 1,500 টাকা দিয়ে বেকার রাখবো না, আনুন ক্ষমতায় দীপশিতাদেরকে, প্রিয়াঙ্কা বর্মনদেরকে, ধ্রুবজ্যোতিদেরকে আমরা কথা দিচ্ছি, পরিবার পিছু একজনের স্থায়ী কাজের ব্যবস্থা করে দেবো। ওয়ান ফ্যামিলি ওয়ান জব, এর ব্যবস্থাটা করে দেবো। বুঝতে পারছেন? এবার আপনাদের ইচ্ছা, যদি মনে করেন 1,500 ভাতা দিয়ে খুশি, সেটা আপনারা করবেন। আর যদি মনে করেন 1,500 নয়, 15 থেকে 22,000 টাকা দরকার, 22 দরকার, 15 থেকে 22 না 1,000, ভোটটা দেন আমাদেরকে। এখানে খামচিহ্ন আমাদের কাছ থেকে আসে না, ঠিক আছে? আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, মনোরোধ দীর্ঘায়িত করছি যে মুসলমানদের সাথে ওবিসি দ্বিচারিতা করেছে, দলিত হিন্দুদের সাথে এসসি ফেক এসসি সার্টিফিকেট দিয়ে দ্বিচারিতা করেছে, আদিবাসীদের সাথে এসটি সার্টিফিকেট দিয়ে ফেক সার্টিফিকেট দিয়ে দ্বিচারিতা করেছে। আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, 6 মাস টাইম নেবো, 6 মাস মাত্র টাইম নেবো। যত ফেক এসটি এসসি সার্টিফিকেট আছে খুঁজে বার করবো, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। প্রকৃত এসটি এসসিদের সংরক্ষণের সুবিধার ব্যবস্থা 22%, 6% ব্যবস্থা করে দেবো। আর এটা বলে যায় বাবাদের আমলে ওবিসি তৈরি হয়েছিল, মুসলমানরা সংরক্ষণ পাচ্ছিল, তার কোর্টে গিয়ে তার 2.5 লাখ সোর্স পায়নি,
কিন্তু এই আমলে তৃণমূলের আমলে যেটা আছে সুপ্রিম কোর্টে গিয়ে হাত চাপিয়েছে। আসুন আমাদের ক্ষমতায় আসুন, আমরা 6 মাস টাইম নেব। 10% পিছিয়ে বর্গের মুসলমানদের রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী পিছিয়ে বর্গের মুসলমানদের উচ্চশিক্ষার ছাত্রীদের সংরক্ষণের ব্যবস্থা আমাদের এই জোট সরকার করে দেবে। এ কথা আপনাদের বলে আমার বক্তব্য শেষ করছি। এবার আমি আবারও শেষ করে আবার বলছি, যদি ইচ্ছে হয় আম খাওয়ার, তাহলে নিশ্চিত ভাবে জাম গাছে লাগাবেন না, আম গাছে লাগাতে হবে। ধন্যবাদ। হাজী বশির আহমেদ, হাজী বশির আহমেদ, হাজী বশির আহমেদ, ইমরান আলী, ইমরান আলী, এরপরে শেখ ওয়াহিদুদ্দিন, ইমরান আলী পরে শেখ ওয়াহিদুদ্দিন, জাভেদ আলী, ইমরান আলী, শেখ ওয়াহিদুদ্দিন, জাভেদ আলী, রিন্টু আলী, রিন্টু আলী, রিন্টু আলী, Hey Dipsita! Hey Dipsita! Hey Dipsita! Ayan, slogan! সবাই শেষ হচ্ছে।